10 ট্রাক অস্ত্র মামলায় 14 জন ব্যক্তির মৃত্যুদণ্ড হয়েছিল। এই মৃত্যুদণ্ডাদেশের রেফারেন্স শুনানি হয়ে আজকে রায় হয়েছে। এই রায়ে সর্বমোট খালাস পেয়েছেন 7 জন। এরপরে বাকি 6 জনকে 10 বছরের সাজা দেওয়া হয়েছে। এই 7 জন আর এই 6 জন 13 জন, আর আরেকজন পরেশ বড়ুয়া যাকে যাবজ্জীবন সাজা দেওয়া হয়েছে। এই সব মিলিয়ে 14 জনের ভিতরে 7 জনকে খালাস দিয়েছেন, 6 জনকে 10 বছরের সাজা দিয়েছেন এবং 1 জনকে যাবজ্জীবন সাজা দিয়েছেন। জনাব লুৎফুজ্জামান বাবরকে এই মামলার প্রধান আসামি করা হয়েছিল দ্বিতীয় তদন্তের ভিত্তিতে। এই জনাব লুৎফুজ্জামান বাবরকেও আজকে খালাস দিয়েছেন এই কথা বলে যে তিনি রাজনৈতিক উদ্দেশ্যের ভিকটিম শিকার এবং তার বিরুদ্ধে সুনির্দিষ্ট কোনো তথ্য প্রমাণ কেউ হাজির করতে পারেন। 10 ট্রাক অস্ত্র মামলায় 14 জন ব্যক্তির মৃত্যুদণ্ড হয়েছিল। এই মৃত্যুদণ্ডাদেশের রেফারেন্স শুনানি হয়ে আজকে রায় হয়েছে। এই রায়ে সর্বমোট খালাস পেয়েছেন 7 জন। এরপরে বাকি 6 জনকে 10 বছরের সাজা দেওয়া হয়েছে। এই 7 জন আর এই 6 জন 13 জন, আর আরেকজন পরেশ বড়ুয়া যাকে যাবজ্জীবন সাজা দেওয়া হয়েছে। এই সব মিলিয়ে 14 জনের ভিতরে 7 জনকে খালাস দিয়েছেন, 6 জনকে 10 বছরের সাজা দিয়েছেন এবং 1 জনকে যাবজ্জীবন সাজা দিয়েছেন। জনাব লুৎফুজ্জামান বাবরকে এই মামলার প্রধান আসামি করা হয়েছিল দ্বিতীয় তদন্তের ভিত্তিতে। এই জনাব লুৎফুজ্জামান বাবরকেও আজকে খালাস দিয়েছেন এই কথা বলে যে তিনি রাজনৈতিক উদ্দেশ্যের ভিকটিম শিকার এবং তার বিরুদ্ধে সুনির্দিষ্ট কোনো তথ্য প্রমাণ কেউ হাজির করতে পারেনি। এ নিয়ে আমাদের সঙ্গে নিউজরুম থেকে রয়েছেন সিনিয়র এডিটর শুভ্রাংশু চ্যাটার্জি। আমি চলে যাবো শুভ্রাংশুর কাছে। শুভ্রাংশু, লুৎফুজ্জামান বাবর যার নাম রয়েছে সরাসরি ভারতের সন্ত্রাসবাদী কার্যকলাপে, পরেশ বড়ুয়া যার হাতে নিরীহ ভারতীয়দের রক্ত লেগে রয়েছে, একজনের যাবজ্জীবন কারাদণ্ড হচ্ছে, একজনকে ছেড়ে দেওয়া হলো, ঠিক কি উদ্দেশ্য সরকারের? স্পষ্ট হয়ে গেছে, আর কোনো লুকোছাপা হচ্ছে না বিষয়টার মধ্যে। ভালো করে বুঝতে হবে আমাদের। গতকাল আমরা দেখলাম মাহফুজ আলম, যাকে ইউনিস সরকার পরিচয় করে দিচ্ছে গোটা বিশ্বের সামনে, এই 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 সেই মাথা যে নতুন যে ঝামেলা হলো গোটা বাংলাদেশ জুড়ে, এই সেই মাহফুজ আলম তার দিয়ে সেই এটা করিয়েছে, গোটা বাংলাদেশ পরিবর্তন করে দিয়েছে, পরিচয় করা হলো বিশ্বের সঙ্গে। আমি সেই ছবিটা দেখতে বলবো। সেই মাহফুজ আলম গতকাল কি একটা পোস্ট করলো, তবে সেই পোস্ট বেশিক্ষণ লুকাতে পারলো না, কারণ সঙ্গে সঙ্গে খুলে দিতে হলো যে ভারতের একটা বিশাল অংশ নিয়ে তার গোপন যে চিন্তাভাবনা তারা দখল করছে। সে একটা চিন্তাভাবনা দিয়ে বাংলাদেশে একটা ম্যাপ তৈরি করলো, পোস্ট করলো, সেটা লুকিয়ে ফেলতে হলো কিছুক্ষণের মধ্যে, কেন ঘরের কথা বাইরে চলে যাচ্ছে। তোমার মনে আছে নিশ্চয়ই রিজভী আহমেদ, যিনি কদিন আগে বলছিলেন যে সিরাজউদ্দৌলার অঙ্গভঙ্গ কলিঙ্গ নিয়ে আমরা বাংলাদেশ নেব, আমাদের ন্যায্য মর্যাদা, এগুলো রেফারেন্স দিচ্ছি আমি, রেফারেন্স। এবার ঘটনাটা ঘটছে, আজকের খবরটা আসলে বাংলাদেশ যে মাছটা পচে গেছে, সেই পচা গন্ধ বাইরে ছড়িয়ে যাচ্ছে। তার কারণ আজকে কি হলো, আজকে তুমি যেটা বলছিলে লুৎফুজ্জামান বাবর, তার মৃত্যুদণ্ড ছিল, সবার মৃত্যুদণ্ড ছিল, খালাস করে দিল, বেকসুর খালাস। কে বেকসুর খালাস পেল? সবাই বেকসুর খালাস পেল, কেবলমাত্র পরেশ বড়ুয়া তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হলো। কে? তখন লুৎফুজ্জামান বাবর কে ছিলেন? তিনি ছিলেন সেই সময়কার স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী, বিএনপি সরকার, 2004 সাল। আরেকজন ছিল মতিউর রহমান, তিনি কে ছিলেন? শিল্পমন্ত্রী, জামাতের লোক। এরা সবাই কারাদণ্ড হয়েছিল, সবার মৃত্যুদণ্ড হয়েছিল, সব খালাস। পরেশ বড়ুয়া তখন চলছে কি ভুটান সীমান্ত জুড়ে, মানে আমাদের ভারতবর্ষে আসাম এখানে অঞ্চলটায় চলছিল অল ক্লিয়ার মিশন, মানে উলফাদের তাড়িয়ে দেওয়া হবে, ধ্বংস করে দেওয়া হবে, শেষ করে দেওয়া হবে, ভারতের বিরুদ্ধে যারা চোখ রাঙাবে তাদের সবাইকে শেষ করে দেওয়া হবে। সেই সময় ভুটান পাহাড় সংলগ্ন অঞ্চলে উলফাদের ঘাঁটি আক্রমণ করে ভারতবর্ষের সেনারা সমস্ত অস্ত্র নিয়ে নিয়েছিল। সেই সময় অস্ত্রের দরকার পড়ছিল, পরেশ বড়ুয়া এবং ওখানকার যে ষড়যন্ত্রীরা, বাংলাদেশের যে ষড়যন্ত্রীরা, তারা যে বিএনপি সরকার যারা ছিল, জামাতের যারা ছিল, তাদের সঙ্গে মিলে একটা অস্ত্র আসছিল, এরকম একটা ঘটনা ঘটছিল এবং মামলা চলছিল 2004 সালে। 2014 সালে তাদের মৃত্যুদণ্ড দেওয়া হয়। সেই সময় ভারতবর্ষের
হাই কমিশনার যিনি পাকিস্তানে ছিলেন, বাংলাদেশে ছিলেন, তিনি ছিলেন বিনা সিকরি। বিনা সিকরি এই ঘটনাটা স্পষ্ট করে দিয়েছিলেন যে কি হচ্ছে। চট্টগ্রাম নিয়ে এখন আলোচনা চলছে আমাদের, তার পাশে কর্ণফুলী থানা, সেখানে একটা যেখান থেকে ইউরিয়ার যে গোডাউন, যেখান থেকে সমস্ত জাহাজে করে যায়, সেখান থেকে 100 কোটি টাকার অস্ত্র, 2004 সালে 100 কোটি টাকার অস্ত্র, চীনের তৈরি AK-47, গুলি বারুদ সব আসছিল ভারতবর্ষে। গোপন সূত্রে খবর পেয়ে ওটাকে 2জন পুলিশ কর্মী ওটাকে আটক করে। তখন বিএনপি সরকার বলতে শুরু করলো, না এটা আমরা জানতাম না, এত বড় ঘটনা কী করে হলো আমরা জানতাম না, আটক করলো। এবং পরপর নাম জড়িগুলো কাদের, যার কথা বললাম, মানে এটা কি সর্ষের মধ্যেই ভূত। নাম জড়িগুলো কার, যিনি স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী, যিনি শিল্পমন্ত্রী, যিনি 2জন গোয়েন্দা কর্তা। এবং এই ঘটনাটা ঘটে। এই যে তহিদ হোসেন, যিনি আজকের উপদেষ্টা হয়েছেন, উপদেষ্টা পররাষ্ট্র, তিনি ছিলেন তখন কলকাতার হাই কমিশনার, যিনি আজকে যাবেন মিটিং করতে। এইরকম বিপুল ষড়যন্ত্র হয়েছিল। তারপর যেটা হয় এই ঘটনাটা চলতে থাকে। 2014 সালে তাদের মৃত্যুদণ্ড দেওয়া হয়। আজকে এতদিন পর একটা কোর্ট কেস হলো, এবং সেই কোর্ট কেসে যেটা ঘোষণা করা হলো যে এরা সব খালাস হয়ে গেল। মানে এদের যে মৌলিক জায়গাটা, ভারতবর্ষের গোটা অঞ্চলটা নষ্ট করে দেওয়া, উত্তর পূর্বাঞ্চল নষ্ট করে দেওয়া, এবং একটা আলাদা রাজ্যের যে ভাবনা তৈরি হচ্ছে, আলাদা দেশের যে ভাবনা তৈরি হচ্ছে, সেই ভাবনাটা আরেকবার প্রমাণ করে দেওয়া হলো। অর্থাৎ গোটা অঞ্চলটা জুড়ে তছনছ করে দেওয়ার ব্যাপার ছিল। এবং এই যে মাহফুজ আলম, ইউনূস, রিজভী, প্রত্যেকের যে গোপন ষড়যন্ত্র, সেটা বারবার প্রমাণিত হচ্ছে এবং আজকে স্পষ্ট হয়ে গেল। পরেশ বড়ুয়া, যার হাতে লেগে আছে নিরীহ মানুষের রক্ত, ঠিক তাই, সেই জায়গায় দাঁড়িয়ে আজকের এই ঘোষণা। সমাধিতা সঙ্গে থাকো শুভ্রাংশু যেরকম বলছিল যে যাদের হাতে রক্ত লেগে রয়েছে তাদেরকে এইভাবে ছেড়ে দেওয়া হচ্ছে, ঠিক যে কাজটা ইউনূস সরকার করছে সেই কথাটাই তো মাহফুজ আলম বলছে। মাহফুজ আলম তো ভারত ভাগের কথাই বলছে, ভারতকে দ্বিখণ্ডিত করার কথাই বলছে। সেই হুমকি তো দিচ্ছে মাহফুজ আলম, বাংলাদেশের উপদেষ্টা। বাংলাদেশের উপদেষ্টার মুখে কি রয়েছে? বাংলাদেশের উপদেষ্টা বলছে বাংলা এবং 7 সিস্টার্স রাজ্য মানচিত্র থেকে বাদ দেওয়ার কথা। পরে অবশ্যই সেই বিকৃত মানচিত্র মুছে দেয় মাহফুজ আলম। আমি এই নিয়েও আরেকবার চলে যাব শুভ্রাংশুর কাছে। শুভ্রাংশু, মাহফুজ আলম যা বলছে সেটাই তো আদতে করছে ইউনূস সরকার। তাই করছে। এখানে আর কোনো গোপনীয়তা নেই, এখানে কোনো লুকোছাপা নেই। এই যে জায়গাটা, মাহফুজ আলম যে স্বপ্নটা দেখে, যে নষ্ট স্বপ্ন, যেটাকে নষ্ট স্বপ্ন, সেই স্বপ্নগুলো কালকে যেটা বলছিলাম, গতকাল যেটা হয়েছিল কিন্তু কোনোভাবে বেফাস করে দিয়েছিল। সবাই তখন বলো না এটা লুকিয়ে রেখো, আমরা এটা করবো, গোপনে করব, এখন ফাঁস করা যাবে না, আবার তুলে দিয়েছিল পোস্টটা। কিন্তু তুমি যদি একের পর এক জায়গাগুলো দেখো, মাহফুজ আলম কি বলছে, ইউনূস সকালের সামনে মাহফুজ আলমকে কি বলছে, সেই মূল চক্রী ষড়যন্ত্রী মশাই মাহফুজ আলম, মূল চক্রী। ইউনূস তো বলছে, আমরা বলছি না। এই যে রিজভী, যিনি স্বপ্ন দেখেন, যিনি বলেন অঙ্গবঙ্গ কলিঙ্গ আমাদের ন্যায্য দাবি, এই রিজভী সেই বিএনপি সরকারের। এই যে যাকে আজকে ছেড়ে দেওয়া হলো, বেকসুর খালাস, বাবার যিনি এই কথা, তখন তিনি স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী। তুমি ভাবতে পারছো বাংলাদেশের মতো জায়গা থেকে, এই যে চট্টগ্রাম, সেখান থেকে 10 ট্রাক অস্ত্র কোথায় আসছে? উত্তর পূর্বাঞ্চল। ওদের মুখে এখন শোনা যায় না মাঝে মাঝে 7 সিস্টার নিয়ে উত্তর পূর্বাঞ্চলে জঙ্গিদের হাতে অস্ত্র তুলে দেওয়া হবে, এইরকম একটা ব্যাপার। এবং যখন এটা চলছিল, এর আগে যখন আওয়ামী লীগ সরকার ছিল, ওদের মৃত্যুদণ্ড দেওয়া হলো। এবার কি যখন এই অভ্যুত্থান হলো, এই মাহফুজ আলমের নেতৃত্বে, ইউনূসকে কাঠপুতুল বসিয়ে দেওয়া হলো, তখন এদের আবার কি হলো, বেকসুর খালাস করে দেওয়া হলো, মুক্ত করে দেওয়া হলো। চলো সেনা, ভারতকে আবার তছনছ করতে হবে, আমাদের যে দিবা স্বপ্ন দেখি সেইগুলো পালন করতে হবে, অস্ত্র ঢুকাতে হবে। এই জায়গায় দাঁড়িয়ে এই জায়গাটা হচ্ছে। মনে রাখতে হবে এই যে ঘটনাটা, তখন তহিদ হোসেন, যিনি ভারতবর্ষের এই আমাদের কলকাতায় কি ছিলেন, কলকাতায় বাংলাদেশের কমিশনার ছিলেন, ডেপুটি হাই কমিশনার, তিনি তখন বলছিলেন কি এর ফলে এর সঙ্গে বিএনপি সরকার জড়িত নয়, যা হয়েছে এমনি হয়েছে, আমরা জানি না, আমরা ব্যবস্থা নিয়েছি, অনেক কথা বলছিলেন।
আসলে তিনি তৎকালীন সরকারকে যে পাপগুলো করছিল, মানে বাংলাদেশ তাদেরকে লুকোতে চাইছিলেন, সেই তৈরি হোসেন সব জানতেন। এখন তিনি পররাষ্ট্র সচিব হয়েছেন, উপদেষ্টা হয়েছেন, তিনি আজকে যাচ্ছেন। তিনি আজ যখন আরাকান আর্মি ঢুকছে ওদিক দিয়ে, এই যে চট্টগ্রাম, সেই চট্টগ্রাম, সেই কর্ণফুলী, সেই নাপ নদী, সব সেই মিলে যাচ্ছে। ওখানে আরাকান আর্মি ঢুকছে, তখন তহিদ হোসেনের মনে হয়েছে কি না ব্যাপারটা এবার ভয়ের ব্যাপারটা হচ্ছে। এই জায়গাটায় আমি বলবো তোমাকে, এই জায়গাটায় যেটা কথা হচ্ছে, এই যে মাহফুজ আলম যে কথাগুলো বলছে, কি বলছিল গতকালে, আমরা সেই ম্যাপটা দেখেছি, সেই ম্যাপের ছবিটা একবার দেখাও। You will not recognize it, but when you see them in action, when you hear them speak, you'll be shaking. They shook the whole country by their speeches, by their dedication, their commitment. They said, you can kill us anytime you want, but we are not giving up. And he is known as to be the brain behind the whole revolution. So he denies it repeatedly. He said, not me, many others. But that's how he is recognized, that he's the brain behind the whole thing. It's amazing, meticulously designed thing. It's not just suddenly came, it's not like that. Very well designed. Even the leadership pattern, people don't know who the leader is. Just look like any other young person. You will not recognize it. But when you see them in action, when you hear them speak, you'll be shaking. They shook the whole country by their speeches, by their dedication, their commitment. They said, you can kill us anytime you want, but we are not giving up. And he is known as to be the brain behind the whole revolution. So he denies it repeatedly. He said, not me, many others. But that's how he is recognized.